বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর একমাত্র শর্ত। এরপর জানাবো ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা, ভয়ে কাঁপছে ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইউক্রেনে অভ্যুত্থান চেষ্টা, নেপথ্যে রাশিয়ার হাত, দাবি জেলেনস্কির। ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা 4 জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুথিদের। এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের বুক থরথর করে কাঁপার জন্য এবং পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি। যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর একমাত্র শর্ত। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে মাত্র একটি ব্যবস্থা, আর তা হল গাজা পূর্ণ যুদ্ধবিরতি। হিজবুল্লাহর উপনেতা শেখ নাইম কাশেম বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। গতকাল প্রকাশিত সাক্ষাৎকার নেওয়া হয়েছে বৈরুতের উপকণ্ঠে। নাইম কাশেম বলেছেন, গাজায় যদি যুদ্ধবিরতি হয় তবে আমরা কোনো আলোচনা ছাড়াই থামিয়ে দেব। তিনি বলেন, ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহ অংশগ্রহণ করছে মিত্রকে সমর্থন দিতে। তিনি বলেন, ওই যুদ্ধে থেমে গেলেই সামরিক সমর্থনের আর কোনো প্রয়োজন পড়বে না। তবে তিনি বলেছেন, কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির চুক্তি ছাড়া এবং গাজা থেকে পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েল যদি যুদ্ধের গতি কমিয়ে দেয় তবে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি কেমন হবে তা স্পষ্ট নয়। 40 মিনিটের ওই সাক্ষাৎকারে হিজবুল্লাহ নেতা বলেন, গাজায় যদি যুদ্ধবিরতি এবং কোনো যুদ্ধবিরতি নয়, যুদ্ধ এবং যুদ্ধ নয় এমন মিশ্র ধরনের কিছু হয় তবে আমরা কি করব তা পরিষ্কার নয়, কারণ অবয়ে ফলাফল প্রভাব সম্পর্কে আমাদের জানা থাকবে না। সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা থমকে আছে। এর ফলে ইসরায়েলের উত্তর সীমান্ত উত্তেজনা বেড়ে গেছে। গত 8 অক্টোবর থেকে ইসরায়েল হিজবুল্লাহ গোলা বিনিময় চলছে। ওই দিনই গাজায় ইসরায়েল হামলা শুরু করেছে, আর গাজার সমর্থনে হিজবুল্লাহ হামলা করেছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা করলেও গাজার যুদ্ধবিরতি হচ্ছে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। ইসরায়েলের অনেকেই লেবাননের সাথে যুদ্ধ এবং পূর্ণ যুদ্ধ চাচ্ছে, তবে অনেকে যুদ্ধ এড়াতেও চাচ্ছে, কারণ হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। তাদের যে রকেট ও ক্ষেপণাস্ত্র মজুত আছে তা দিয়ে তারা ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম হবে। ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ। লেবানন ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয়। গোষ্ঠীটি বারবার ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। গাজা ইসরায়েলের অনবরত বোমা হামলার প্রতিবাদে তেল আবিব, হাইফা সহ ইহুদিদের অন্যান্য লক্ষ্যে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন। এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামীপন্থী গোষ্ঠীগুলো। বেছে বেছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা, সেনাদের অবস্থান, সমুদ্রবন্দর সহ গুরুত্বপূর্ণ এসব এলাকা। হিজবুল্লাহর প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে লেবাননের সর্বাত্মক হামলা শুরু করার হুমকি দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু যখন সেনাবাহিনীকে নতুন যুদ্ধ ফ্রন্টের জন্য প্রস্তুত হতে বলেছেন তখন দিক থেকে তাকে সতর্ক করেছে ইসরায়েলি কর্মকর্তারা। হিজবুল্লাহর কাছে মজুদ অস্ত্রে উদ্বিগ্ন তারা মনে করছেন হামাসের ওপর হামলা যতটা সহজ ছিল হিজবুল্লাহ ততটাই সহজ প্রতিপক্ষ নয়। প্রকৃতপক্ষে ইরান সমর্থিত হিজবুল্লাহ শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তাদের। ইসরায়েলের শীর্ষ সমর কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন হামাসের চেয়ে বহুগুণে শক্তিশালী হিজবুল্লাহ। এমন সময় হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাস। তিনি বলেছেন, লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5টি রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংগত দিক বিবেচনা করে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে, কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। আমিনাস জোর দিয়ে বলেছেন, পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না। যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বড় বড় সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ যুদ্ধের হুমকি দিয়েছে তখন জেনারেল আমিনাস এসব কথা বলেছেন। অন্যদিকে হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলেছেন তারা ইহুদিবাদীদের সঙ্গে সংঘাতে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বড় বড় এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ স্থান থাকবে না। এছাড়া লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালাল বলেছেন, হিজবুল্লাহর হাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে।
ইউক্রেনে অভ্যুত্থান চেষ্টা নেপথ্যে রাশিয়ার হাতে জাবি জেলোনস্কির। ইউক্রেন সরকার অভিযোগ করেছে রাশিয়া ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দেশের সরকার উৎখাতে চেষ্টা করেছে। সে প্রচেষ্টা তারা নস্যাৎ করেছে। ইউক্রেন বর্তমানে পশ্চিমাস্ত্র নির্ভরশীলতা ও যুদ্ধক্ষেত্রে সেনা ও গোলাবারুদের ঘাটতির মুখোমুখি। রাশিয়া যখন এই পরিস্থিতির সুযোগ নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে, তখন এই অভ্যুত্থান ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসলো। গত সোমবার ইউক্রেন নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে অভ্যুত্থানকারীরা 30 জন কিয়েভে বড় আকারের দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা করেছিল। টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তা এসবিইউ বলেছে এই দাঙ্গার পেছনে রাশিয়ার সম্ভাব্য হাত রয়েছে। এসবিইউ বলেছে সন্দেহভাজন 4 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে 2 জন তাদের হেফাজতে রয়েছে। দোষী প্রমাণিত হলে এদের 10 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং মুঠোফোন, কম্পিউটার সহ অন্যান্য ডিভাইসও প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় মিলনায়তনে ভাড়া নিয়েছিলেন, যেখানে 2000 লোক জড়ো করা সম্ভব ছিল। তিনি সামরিক ও বেসামরিক কোম্পানি সশস্ত্র প্রহরীদের নিয়োগ দিয়েছিলেন যাতে তারা পার্লামেন্টে দখল নিতে পারে। এসবিও আরও জানিয়েছে অপরাধ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধান সংগঠন কয়েকজন সহযোগীকে নিয়োগ করেছিলেন এবং কিয়েভ, নিপ্রো অন্যান্য অঞ্চল থেকে লোকজনকে যুক্তি দিয়েছিল। এদিকে গত শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর ভিলিওনাসকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 3 শিশু 7 জন নিহত হয়েছে। এ পরিস্থিতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান কিয়েভ সফর করেছেন। তিনি রাশিয়া ইউক্রেন শান্তির সম্ভাবনা এবং কিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েল, আমেরিকা, ব্রিটেনের 4 জাহাজে হামলার দাবি হুথির। আমেরিকা, ব্রিটেন ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অন্তত 4টি জাহাজে লক্ষ্য করে পৃথক হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। সোমবার লোহিত সাগর, আরব ও ভূমধ্য সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ MHC ইউমফিককে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযানে তেলবাহী মার্কিন ট্যাঙ্কার ডেলোনক্সিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হুতির মুখপাত্র বলেছেন, তৃতীয় অভিযানে ভারত মহাসাগরে যুক্তরাজ্যগামী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর ভূমধ্য সাগরে চতুর্থ একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই জাহাজটি লাকি সেইলের নামে বলে জানি তিনি। তবে তাৎক্ষণিকভাবে ইয়াহিয়া সারির এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা রয়টার্স। জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ব্রিটিশ আগ্রাসন ও ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার জবাবে হুতিরা ওই হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়েছে হুথিরা। তাদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না। হুথিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সমুদ্র পথে যত বাণিজ্য হয় তার 12% লোহিত সাগর দিয়ে হয়। এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে। লোহিত সাগর থেকে সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত, সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। মার্টিনিসে রাশিয়ার গোপন ঘাঁটি আছে, হেলিপ্যাড, রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্য ঘেরা এক পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারে যুক্তরাষ্ট্র। সে 1995 সালে স্যাটেলাইট ইমেজে উড়ালো পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরো কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু রাশিয়া কথিত এরিয়া 51 আজও গোয়েন্দাদের কাছে রহস্য ঘেরা। রাশিয়ার বাস্তকার্ত অঞ্চল বেলুতরস্কি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট ইয়ারমাউন্তাও। এটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ উরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত এক পর্বত। পর্বতটির চারদিক ঘন জঙ্গলে মোড়া। তো কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্য মোড়া মনে করা হয়? ইয়ার মতো নিচে পুরোদস্তরিক সামরিক ঘাঁটি তৈরির লক্ষ্যে রেখেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও। যদিও রাশিয়া সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করে, তবে ওই বাংকারে অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় প্রকাশ 1980 সালের গোড়ার দিকে ইয়ামান্তাও পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা কল্পনা তৈরি হয়। স্যাটেলাইট যে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া। তারপর থেকেই নাকি সেখানে লাগাতার কাজ চালিয়ে গেছে দেশটি। ধারণা করা হয় 80 দশকের শেষের দিকে পর্বতের নিচে বাংকার তৈরি কাজ পূর্ণ করে ফেলেছিল রাশিয়া। শোনা যায় ইয়ামান্তাও পর্বতের ভূগর্ভস্থ বাংকার 100 কিলোমিটার বেশি দীর্ঘ এবং 600 মিটারের বেশি গভীর। ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন সামরিক
সামরিক ঘাঁটি পরমাণু হামলা করতেও সক্ষম। নিমেষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে। ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমনকি যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে। রাশিয়া ওই বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্র রেখেছে বলে শোনা যায়। রয়েছে গবেষণাগারও, সেখানে বিপজ্জনক সামরিক পরীক্ষা চালানো হয়। রাশিয়ার গোপন ওই বাংকারে কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বাংকারের মধ্যে নাকি হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, জল পরিশোধন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে হেলিপ্যাড ও রেলপথ।